নমস্কার। সদ্য পেশ করা কেন্দ্রীয় বাজেটের পক্ষে প্রচার করতে রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং সাংবাদিক সম্মেলন করে বাজেট সম্পর্কিত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন ৫৫ বছর দেশের ক্ষমতায় কংগ্রেস থাকলেও দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, উন্নতি করতে পারেনি এবং সার্বিক কল্যাণের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন গত ১০ বছরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নয়ন করেছেন তাতে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল বিকাশের পথ দেখেছে, বিকাশে বিকশিত হচ্ছে এবং এই বিকাশের যে ভাবনা কিংবা প্রচার তারা করছেন, কার্যত ত্রিপুরায় বসে ত্রিপুরার নাগরিকরা কিভাবে সেই বিকাশের ধারায় চলছেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তার দাবি ট্রেন থেকে শুরু করে বিমান পরিষেবা থেকে শুরু করে সবকিছুই বিজেপির কল্যাণে হয়েছে এবং পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে সবকিছুর ব্যাখ্যায় কেন্দ্রীয় মন্ত্রী আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রীয় বাজেটের পক্ষে বক্তব্য রেখেছেন। আপনারা অনেকেই জানেন বিজেপি সাংগঠনিকভাবেও বিষয়গুলো নিয়ে প্রচার করছে। জেলা স্তরের কর্মসূচি চলছে, তার আগে মণ্ডল স্তরের কর্মসূচি সংগঠিত হয়। রাজ্যের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সাংগঠনিক জেলায় সেখানে সমাবেশ সংগঠিত করে রাজ্য স্তরের নেতারা সেখানে গিয়ে বাজেটের পক্ষে বক্তব্য রাখছেন। যতটুকু খবর আগামীকাল আগরতলায় সদর শহর জেলার তরফে সেখানে কর্মসূচি সংগঠিত হবে। বাজেটের পক্ষে তারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায়ও বাজেটের পক্ষে বিজেপির কর্মসূচি রয়েছে। আজ ধর্মনগরে কর্মসূচিতে বিধানসভার অধ্যক্ষ তথা সেখানকার বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রেখেছেন এবং গোটা দেশে বাজেট প্রেক্ষিতে বিজেপি যে প্রচার করছে তার নিরিখে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে রাজ্যে সাংবাদিক সম্মেলন হলো এবং অন্যান্য রাজ্যেও নাকি এইভাবে সাংবাদিক সম্মেলন হচ্ছে। আগরতলা সহ অন্যান্য জায়গায় বিজেপির কর্মসূচি থেকে বাজেটের পক্ষে প্রচার করা হচ্ছে। আমরা তার কিছু অংশ বিশেষ শুনবো, কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনবো, সেই সঙ্গে আপনাদের কথাও শুনবো। আমরা যে বিষয়টা উত্থাপন করলাম সেই বিষয়টা বিজেপির তরফে উত্থাপিত বিষয়, আমরা শুধু আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব এবং এই সময়ে বাজেটের পক্ষে যারা বক্তব্য রাখছেন, বিশেষ করে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব মন্ত্রীরা যারা আছেন তারা তো রাখছেন, রাজ্যের তরফে যারা আছেন তারা তো রাখছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এসে বাজেটের পক্ষে মূলত বিষয়গুলো উত্থাপন করেছেন। এই বাজেট কেন্দ্রিক বক্তব্য অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো, তার আগে আপনাদের কথাও শুনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আজকে অনেকদিন পরে আমার টিভিতে এই টিভি-24 আবার সংবাদ, এই জন্য আমি ধন্যবাদ জানাই টিভি-24। আজকাল বিষয়টা দিচ্ছেন বাজেট মাঠে হবে সকলে। কথাটা সত্য, আমার দিকে বলতেছে এইবারের বাজেটটা কিন্তু মধ্যবিত্ত এবং উত্তর পূর্ব অঞ্চলের জন্য আমি বিশেষ সুবিধা মনে করি। তার জন্য সেই বাজেটটা মধ্যবিত্ত এবং গরিবের লাগিয়েও উপকৃত বলে আমি মনে করি এবং বাজেটটাকে সমর্থন করি। স্বর্ণের দাম বাড়তো, রূপার দাম বাড়বো, বড় বড় ধনীরা লাগে, আমাদের মতো গরিবের লাগে স্বর্ণ কারা যাচ্ছে, যারা কয়েকশো কোটি টাকার মালিক যারা, তারাই তো স্বর্ণ নিয়ে ঘোরাফেরা। স্বর্ণের দামটা বাড়ছে একটা অংশ লোক যারা মধ্যবিত্তের মধ্যে কোটিপতি, তারাও একটু মনোক্ষুণ্ণ হতে পারে। আর শাক সবজি যেটা এবং আমরা যে নিত্য প্রয়োজনীয় কতগুলি জিনিস তুলনামূলক বেশি বাড়ছে বলে আমি মনে করি না। রাজনীতির কারণে এক একটা রাজনৈতিক দল চিৎকার বিরা কয় এই সরকারের বিরুদ্ধে যে এটা সব বেশি দাম হচ্ছে, এইটা বেশি দাম হচ্ছে, এইটা বেশি দাম হচ্ছে। আসলে তা আমি যেটা মনে করি বাজেটটা বিশেষ করে মধ্যবিত্ত এবং উত্তর পূর্ব অঞ্চলের জন্য উপকৃত বাজেট। এই বাজেটটা আমি নিজেও সমর্থন করি এবং এরকম বাজেট আরো যদি হয়
আমার মনে হয় আমাদের মতো এই গরিব ত্রিপুরা রাজ্যের যেখানে রাস্তা ছিল না, ঘাট ছিল না, 25 বছর 35 বছর একটা সরকার রাজত্ব করছে, ত্রিপুরা রাজ্যের বুঝলেন এই যে আদিবাসী প্রতিবর্ষিত আছিল তাদের লজ্জা নিবারণ পর্যন্ত করতে পারছে। আমি ত্রিপুরা রাজ্যে এমনও দেখছি লঙ্গাই নদীতে ল্যাংড়া স্নান করছে, আর রাস্তায় তারা বাড়ি ঘুরে দালান। তাহলে বাজারটা তো উন্নত হই এই হিসাবে এই বাজারটাকে আমি সমর্থন করে আসছি। ধন্যবাদ জানাই আজকে আমার কথাগুলি। নমস্কার, কি বলছেন? और अमृत काल में अगले 25 साल के अंदर हम दुनिया का सबसे बड़े अर्थव्यवस्था विकसित राष्ट्र बनेंगे, ये निश्चित है। क्योंकि आज दुनिया की प्रमुख जो भी लीडिंग इकोनॉमिस्ट है, दुनिया के अलग अलग देश का जो लीडिंग मीडिया हाउसेस है, क्रिटिक है, उन लोगों ने भी ये मान लिया है कि मोदी जी का हर कदम सफल रहे। जैसे उनकी सही नीति और कार्यक्रम की वजह से आज 25 करोड़ गरीबों को उन्होंने गरीबी रेखाओं से उन्होंने मुक्त किया है, उनका अर्थव्यवस्था को मजबूत किया है, उसका परचेजिंग पावर बढ़ाया है। इसके वजह से टैक्सेशन में काफी बढ़ोतरी हुई है। तो सर्कुलर इकोनॉमी के सिलसिले में भी आज मोदी जी ने जो फिस्कल जो रिफॉर्म्स लाया है, इसके वजह से आज देश में सुशासन व्यवस्था का महसूस हर नागरिक कर रहा है। सुशासन क्या होते हैं, कांग्रेस का कार्यकाल में कभी देख नहीं पाया। वहां घोटाला, दुर्नीति, भ्रष्टाचार से हमारे सारे शासन व्यवस्था को उन्होंने बहुत नष्ट किया है, नुकसान किया है, जिसके वजह से जनता को भुगतना पड़ा। लेकिन अब सुशासन व्यवस्था के जरिए, गरीब कल्याण योजना के जरिए, कार्यक्रम के जरिए आज सभी लोगों को आज मर्यादा इज्जत से जीने के लिए जो भी माहौल दी गई है, माहौल बने गए हैं, इसके वजह से आज देश का हर व्यक्तियों का आत्मविश्वास बढ़ चुका है। और ये निश्चित है अगले दिनों में मोदी जी के नेतृत्व में हम अगले 5 साल में ही दुनिया का तीसरी बड़ी अर्थव्यवस्था बनेंगे। और आज हर प्रदेश का अगर आप अध्ययन करें, अनुसंधान करें, तो आपको ये तथ्य उभर के आएगा कैसे कैसे पिछले 10 साल में हर प्रदेश ने तरक्की की है। जिस प्रदेश में सड़क व्यवस्था नहीं था, रेलवे कनेक्टिविटी, एयर कनेक्टिविटी, रोड कनेक्टिविटी नहीं था, आज उस प्रदेश में भी सारी कनेक्टिविटी बन चुका है। और लोगों का जो उत्पादन शक्ति 2 गुना बढ़ चुका है। और कैपेसिटी एनहांसमेंट्स के वजह से आज हर नागरिक को जो आत्मविश्वास मिली है, और हर नागरिक खुद देखी है कि देश की हर पल आज मोदी जी ने समाज के लिए, देश के लिए निष्ठापूर्वक उन्होंने दी है, और जिसके वजह से आज देश जाग उठा है। तो नॉर्थ ईस्ट में तो मैं कहूंगा आज त्रिपुरा विशेष रूप से इंटरनेट कनेक्टिविटी के सिलसिले में तीसरे स्थान में है। और आज त्रिपुरा जो प्रदेश पहले सरसा में नहीं थे, आज त्रिपुरा दुनिया का एक सरसा का बिंदु बन चुका है। कटहल हो या अनारस हो, अलग अलग यहाँ की उत्पादित जो भी एग्रीकल्चर प्रोडक्ट हो, हॉर्टिकल्चर प्रोडक्ट हो, आज दुनिया का बाजार कब्जा करने में सफलता प्राप्त की है। यानी कि ग्लोबली त्रिपुरा बिकम वन ऑफ द very very important center, and ultimately the finished product of Tripura could able to create the global market, space in the global market. तो नमस्कार, क्या बोलছেন? आज त्रिपुरा में जलमार्ग में भी काफी विकास हो।
বাজেট ইস্যুতে বাজেট উপকৃত হবে সকলে, কারণ বাজেট ইস্যুতে বিজেপি আসলে বিজেপি তো সেটা নামে, কারণ যে বাজেটে আমরা যেরকম দেখলাম পত্র পত্রিকার মাধ্যমে, কারণ খুব ভালো বাজেট করেছে। কারণ বাজেট যেহেতু সকলের উপকৃত হতো, তাহলে রেগা কেন কমে গেল সেটা আমরা ইউটিউবের মাধ্যমে তাদের সাংবাদিক সম্মেলনে যারা সাংবাদিক সম্মেলন করছে তাদের কাছে আমরা জানতে চাই। শিক্ষা ক্ষেত্রে যদি বাজেট বেড়ে থাকে তাহলে শিক্ষক নিয়োগ করতে পারছে না কেন? তাহলে যদি বেড়ে থাকে তাহলে স্বাস্থ্য ডিপার্টমেন্ট কেন লোক নিয়োগ করতে পারছে না? বাজেট বেড়ে থাকে তাহলে রাস্তাগুলো কেন এখনো উন্নত করতে পারছে না? বাজেট যদি বেড়েই থাকে সকলের উপকৃত হবে, তাহলে সমস্ত ডিপার্টমেন্ট গুলোর মধ্যে কেন লোক নিয়োগ করতে পারছে? কারণ কারণ মানুষের উপকার হলে তো মানুষের একটা যদি লাইট না থাকে তাহলে ঘরটা অন্ধকার থাকে। যদি বাজেট যদি সারা ত্রিপুরা রাজ্যের মানুষের উপকৃত হতো তাহলে এই রাজ্যের শ্রম দিবস কেন কমে গেল? কিন্তু আসলে বিজেপি তাদের মিথ্যা কথা বলতে বলতে মানুষকে আরো মিথ্যা বলতে আছে। মানুষ আস্তে আস্তে সবাই বুঝবে, কারণ বিজেপি সরকার হলো অ্যাডভার্টাইজের সরকার। আর অ্যাডভার্টাইজ যদি মানুষকে, কারণ মানে কি বলবো, অ্যাডভার্টাইজের মাধ্যমে কারণ চলছে ত্রিপুরা রাজ্যের মানুষের, কারণ তারা মিথ্যা প্রতিশ্রুতি যারা কোনোটাই দেখি না। কারণ আমরা তো সাধারণ মানুষ, কারণ সাধারণ লেখাপড়া অশিক্ষিত যারা শিক্ষিত লোক তারা সারা ত্রিপুরা রাজ্যের মানুষই জানে এই রাজ্যের বাজেট কতটুকু হলো। যদি বাজেট বেড়ে থাকতো তাহলে কর্মচারীদের মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে কেন ত্রুটি বিচ্যুতি রয়েছে, স্বতন্ত্র কমিশন দেওয়ার ক্ষেত্রে কেন ত্রুটি বিচ্যুতি রয়েছে। কিন্তু আসলে এই সরকার মিথ্যা ছাড়া এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারে না। তারা কোনো মানে কি বলবো, কারণ তাদের মিথ্যা আর হলো সন্ত্রাস। এই সন্ত্রাসের কারণ আমরা দেখলাম এই সাধারণ একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর কদমতলা নতুন আনন্দবাজারে রণক্ষেত্র একটা তৈরি করে দিয়ে এলো। সাধারণ একটা নির্বাচনের ক্ষেত্রে, বড় নির্বাচন নয়। কিন্তু আসলে এই রাজ্যে বিজেপি সরকার গণতন্ত্রই মানে না, গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। কারণ তারা বেশিরভাগের উপর মানে থাকে আক্রমণ ছাড়া তারা কোনো কিছু ভালো লাগে না। মানুষকে দাবিয়ে রাখা যায়, কিন্তু মানুষকে তো বেশি দিন দাবিয়ে রাখা যাবে না। কারণ মানুষ আস্তে আস্তে যেন বুঝতে পারবে যে আমি আজকে বলেছি কালকে দেবো পরশু দেবো, কিন্তু বেশি দিন ঘুরানো জানা। কারণ সেটা যখন এই সরকার আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যে মানুষকে, কিন্তু সেই প্রতিশ্রুতির লগে বাস্তবে কোনোটাই মিল নেই। কারণ এখন আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের কর্মচারী কমে গেল, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কমে গেল, পুলিশ কমে গিয়েছে। এখন পর্যন্ত পুলিশ যেই পুলিশের প্রয়োজন, কারণ একটা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গেলে ট্রাফিকের প্রয়োজন। আমরা উদয়পুর শহরের মধ্যেও দেখি, কারণ প্রচুর পরিমাণে ট্রাফিক কমে গিয়েছে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করার মতন সরকার উদ্যোগ গ্রহণ করে না। কারণ উদ্যোগ গ্রহণ করলে তো ট্রাফিক নিয়োগ করতে হবে, পুলিশের থেকে ট্রাফিক হবে। কিন্তু আসলে সরকার বাজেট, কারণ যেমন বামপন্থী যারা রয়েছে যখন বাজেট নিয়ে মানুষের কাছে সত্য ঘটনাটাকে তুলে ধরছে তখন তাদের মাথাটা খারাপ হয়ে গেল, তাদের আবার মাঠে নেমে গেল তারা তো পাল্টা সমস্ত কিছু করতে পারবে। কারণ করার পরিস্থিতিগুলো তারা শাসক দলে রয়েছে। কারণ শাসক দল যে কোনো টাইমে যে কোনো সময়ে কিন্তু তারা প্রোগ্রাম, অনুষ্ঠান, জনসভা, মিছিল, মিটিং করতে হবে। কারণ মিছিল মিটিং করতে গেলে বিরোধীদের পারমিশনের প্রয়োজন। কারণ সাধারণত আমরা একটু পেছনে যেতে লাগে। সাধারণত আমরা দেখলাম বামপন্থী যখন 24তম রাজ্যের সম্মেলনকে উপলক্ষ করে মাঠ দেনে তাদের মধ্যে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আটকিয়ে দিয়েছে, স্ট্যান্ডগুলোর মধ্যে যা বাস অফ দিয়েছে, তাদের মধ্যেও কিন্তু যারা বাস আগরতলামুখী হয়েছে কিন্তু তারা আগরতলা নিয়ে পৌঁছেছে। কিন্তু সাধারণ এই জনসভার মাধ্যমে কিন্তু তাদের বুক কাঁপন ধরে গেল। কিন্তু যখন যদি প্রকাশ্যভাবে গাড়ির মাধ্যমে যেতে পারতো তাহলে এই চ্যালেঞ্জটা যদি এর রাজ্যের বিজেপি সরকার করতো তাহলে সেটাকে আমরা মেনে নিতে পারতাম। আমরা গণতন্ত্র দিয়েছি, আমরাও গাড়ি দিয়ে ফ্ল্যাগ দিয়ে আমরা সমাবেশে যেতে পারছি, বিরোধীরাও যেতে পারছে। তাহলে এটা পাল্টা একটা সভা করলে সেটা একটা সুনাম হতো। কারণ এই সুনাম, কারণ বামপন্থীরা যেভাবে মানে নিজের মানে প্রাণকে বাঁচিয়ে কিন্তু আগরতলা গিয়েছে, কিন্তু এই সমাবেশকে কারণ মানুষের স্বার্থে, কারণ সম্মিলনকে সাফল্য করতে হবে। কারণ মানুষের আগামী দিন যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য 24তম সম্মিলনকে সাফল্য করার জন্য, কারণ আগামী 2028 সালে মানুষের ভাগ্য নির্ধারিতের জন্য এইসব বামপন্থী সরকার একটা গাইডলাইন তৈরি করে, সেই গাইডলাইন অনুসারে সারা ত্রিপুরার যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই সম্মিলনের সিদ্ধান্ত হয়েছে। সেটা আগামী দিন
আপনার কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে কি গাইডলাইনের মাধ্যমে ত্রিপুরা জেলাকে চালাতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। में भी काफी विकास हो रहा है। गोमती नदी में जो भी 8 टर्मिनल बन चुका है, हम बांग्लादेश होके त्रिपुरा को ग्लोबल कनेक्टिविटी देने के लिए मोदी जी का निर्देश है। और आपका दुम्बुर जो लेक है, इस लेक में भी हम भविष्य में उनको अलग अलग वाटर स्पोर्ट्स से लेकर क्रूज, रिवर क्रूज, लेक क्रूज, सभी व्यवस्था को आगे बढ़ाने के लिए हमारा मंत्रालय से भी कदम उठाया गया है। तो इसलिए मैं चाहूंगा कि आप सब इस विषय पर विशेष रूप से सहयोग करें और हमारी जो बजट, ये बजट एक्सप्रेशनल बजट है, डिसीसिव बजट है, जिससे आज देश की हर वर्गों को इस बजट के जरिए अपने जीवन को आगे बढ़ाने के लिए सबको मौका मिली है। और सब लोग देश को आत्मनिर्भर बनाने के लिए अपने योगदान देने के लिए भी आज इस बजट ने प्रोत्साहित की है। और उसी हिसाब से इसी इंडस्ट्री के द्वारा भविष्य में 11 से 12 लाख रोजगार देने का भी काम करेगा। तो कुल मिला के हमारे परम आदरणीय प्रधानमंत्री के नेतृत्व में आज जो भी विकास हुई है, इस विकास की जरिए आज देश को आत्मनिर्भर बनाने का जो भी उन्होंने नई व्यवस्था खड़ा की है, तो मुझे लगता है निश्चित रूप से देश का हर प्रांत को इस विकास यात्रा में भाग लेने के लिए भी शक्ति मिली है। देश का अलग अलग प्रांत के साथ हमारे नॉर्थ ईस्ट 8 प्रदेश को भी विशेष रूप से इस विकास के साथ आगे बढ़ाने के लिए परम आदरणीय प्रधानमंत्री जी ने मदद की है। पिछले 10 साल में नॉर्थ ईस्ट में जो विकास हुई है, आप कह सकते हैं त्रिपुरा एक उदाहरण है। त्रिपुरा में आज देखिए 21-22 फ्लाइट दैनिक त्रिपुरा एयरपोर्ट में आते हैं। नमस्कार, देश के अलग अलग प्रांतों से अलग अलग प्रांतों पर। হ্যাঁ বলুন। মুক্তি যে কথা শুনলাম প্রেস মিটিং এর মাধ্যমে, আমি প্রথমে বলবো মুক্তি দিতে ত্রিপুরা যেমন এত ডেভেলপমেন্ট, তো উনি এখানে নিজে বাড়ি ঘুরে ত্রিপুরাতে থাকুক, তাহলে আমরা অত্যন্ত আন্তরিক ভাবে খুব খুশিও মধ্যে না একজন মিনিস্টার ত্রিপুরার উন্নতি করে দিয়ে এবং তিনি ত্রিপুরার বাসিন্দা হয়ে গেলেন। তারপরে দেখুন এদের কতগুলি কাজ, যদি এই ভারতবর্ষে বাজেটের ডেভেলপমেন্ট হয়ে থাকে কাজ, তাহলে হচ্ছে একমাত্র ব্রাহ্মণ জাত। তারা চাকরি 10-12 হাজার চাকরি দিয়ে রাখছে বিজেপি আমার উপরে, সব এই জায়গাতে গুছাই রাখছে ব্রাহ্মণরা, আইএস পিএস যত আছে সব ব্রাহ্মণরা। মন্দির 3 লক্ষ মন্দির তারা বানাইছে, তারা নিজস্ব। শুধু একটা মন্দিরে কত কোটি টাকা খরচা করছে, রাম মন্দিরে আর বাকিতে অন্যান্য মন্দিরের কাছে। তাহলে ভারতবর্ষে বাজেটটা কার দিকে রেখেছে? আজকাল দেখেন দুঃখের বিষয়, আমি বললাম আপনাকে, ওনাকে বলো জনগণনা দিয়ে, জাতি গণনা দিয়ে কোনটা উন্নতি করতে, কে বাতা পাইতেছে, কে কিছু বাতা পাইতেছে, কে যত রকমের ভাতা আছে, কোন জাতির লোক কত জোরে তারা দিচ্ছে, এটা প্রকাশ করতে বলেন। এটা তো দিচ্ছ না। 2 দিনে 50 কেজি বুঝে যায়, এত বলছে, ওবিসিরা এত বলছে, জেনারেলরা এত বলছে, মাইনরিটি এত বলছে, এসটি পাইছে, ব্রাহ্মণরা এত বলছে। দেখবেন গোটাওয়ালা কইটা রাখতো বাজেট যখন হয়, বাজেটটা তো এইভাবে কাজ করার দরকার আছে। তারপর যেখানে তপশিলি পাড়া আছে, এসটি পাড়া আছে, মাইনরিটি পাড়া আছে, যেখানে রাস্তাঘাট বিভিন্ন রকম জলের সংকট, আমরা তো ওইভাবেই বসবাস করে, কিন্তু গ্রামের লোকেরা যেখানে এইভাবেই থাকে তারা জাতিগত ভাবে। আপনি গ্রামগুলির অবস্থা দেখেন কি হাল অবস্থা করে রাখছেন। মানে যাই কিছু আছে
এদের মুখে মুখে আলাপ। তখন আমরা এই যে প্রচারটা শুধু ব্রাহ্মণদের এই ভারতবর্ষে শুধু উন্নতি, এই প্রচারটা আমরা জারি রাখবো আপনার মাধ্যমে। আমরা মাধ্যমে আমরা জারি রাখতেছি তাদের এই কার্যক্রমগুলি। তার মোদি করে মোদিজি মন্ত্রিসভা বাংলাদেশ মন্ত্রীজির কত দিলেন বয়স হয়ে যায় বলতে পারবো। এরা এই পাবলিয়া দিয়া আমরা সব মন্ত্রীরা পাঠাইতেছে এই মনোবাদী আর এরা আমাদের উপর পাঠাইতেছে, আমাদের লোক দিয়ে আমাদের উপরে নির্যাতন করতেছে। উনি শুনুক, আমি মনে করি আপনার মধ্যে উনি শুনলে খুব ভালো হবে। তপশিলীর ছাত্ররা যে স্টুডেন্টরা টাইটেল পাইতো, টাইটেল তো এখন কারণই দেয় না, মনে হয় দেয় না, এইরকম শোনা যাইতেছে। রাস্তার কোনো কাজ নাই, আর দেখে নাই আপনি अलग अलग प्रांतों पर हमारे यहाँ की यात्री को ले जाने का काम करते हैं। वन ऑफ द बिजिएस्ट एयरपोर्ट आफ्टर गुवाहाटी इन नॉर्थ ईस्ट। और त्रिपुरा आप स्मार्ट सिटी बनने जा रहा है। त्रिपुरा का रेल लाइन आप देखिए, 2014 तक यहाँ सिर्फ मीटर गज चलता था और आज इसी त्रिपुरा बॉडगोज से और 25 से 30 तक अलग अलग प्रांतों से ट्रेन आया जाया करता है। तो ये जो विकास, ये जो इंफ्रास्ट्रक्चर, ये जो डेवलपमेंट संभव हुई है नमस्कार, मोदी जी की विजनरी लीडरशिप की वजह से। और देश के हर प्रांतों को বাজেট তো ঠিক আছে, বাজেট এর উপকৃত হবে না হবে জনগণ জানে, বা বিভিন্ন পার্সন যারা আছে অবগত তারা বলেছে। উনি তো মুখ্যমন্ত্রী না, উনি কেন যদি মানে পাস করার পরে ওনাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কেন্দ্রে পাঠানো হলো। কারো বলে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে সর্বত্র মানে বিভিন্ন নাম। ওনাকে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, ওনাকে এটাও বলে দিবেন যে হয়ে গেছে, মানে সেরা হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে। ড্রাগস, ইয়ে বা ট্যাবলেট, সরকারি লাইসেন্স কাউন্টার, আগ্নেয়াস্ত্র, বাংলাদেশি মানে বাংলাদেশি আগমন, রোহিঙ্গা আগমন, এগুলি। ওনার রাজ্যে যে ডিটেনশন ক্যাম্প ছিল, অবৈধভাবে ডিটেনশন করেছিল, ওনাদের অবস্থা ওনাদের জন্য কত টাকা বরাদ্দ করেছে, কবে কোথায় ওনাদেরকে ডিটেনশন মানে আটক করা, মানে কোন দেশে পাঠাবে ওনাদেরকে। কোন দেশ আমাদের পার্শ্ববর্তী কোন দেশ কি মানে শেয়ার করে দেয় যে ওনারা আমাদের দেশে করে পাঠিয়ে দেন। আমরাও দেখলাম আমাদের দেশের অবৈধভাবে আমেরিকাতে তারা গিয়েছে, হাতে পায়ে লেঙ্গুর পাঠিয়ে খারগু জাহাজ যে বলে মানে পণ্যবাহী যে প্লেন, এগুলো দিয়ে পাঠিয়ে দিল 120 জন, আরো প্রায় 19-20 হাজার রয়েছে। হ্যাঁ, কিন্তু ইউরোপের অন্যান্য স্টেট আছে, ওনারা কিন্তু নিজস্ব প্লেন পাঠিয়ে দিল, কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু প্লেন পাঠায়নি। আমাদের আমেরিকার আর্মির যে কি বলবো বাংলাচোরা ফোর্সের যে পণ্যবাহী প্লেন, ওই প্লেনের মধ্যে করে এতগুলো লোককে পাঠিয়েছে। এগুলি ভারতবর্ষের ধান কাটা যাচ্ছে কি না এগুলি একটু জিজ্ঞাসা করবে। আমরা ভারতীয় অবৈধভাবে যায়নি, ওনারা এই দেশে কম বলে দালাল মাধ্যমে এদের মাধ্যমে গিয়েছিল, কিন্তু পায়নি, বিভিন্ন ভাবে থাকছে। হ্যাঁ, তারপর এরকম এটা হলো আমাদের দেশে মানে কি বলবো প্লেন বা জাহাজের অভাব ছিল, অপরাধ করেছে ঠিক আছে। আমাদের দেশ থেকে তো অনেক সময় করোনার সময় অনেক সময় অনেক স্টুডেন্ট আনা হয়েছিল, ওনাদেরকে কি আনার জন্য কয়েকটা প্লেন পাঠানো উচিত ছিল না? ওনাকে জিজ্ঞেস করুন, কেন্দ্রীয় শিপিং ফোর্স ইত্যাদি 2-3টা দপ্তর নিয়ে বসে আছে। হ্যাঁ, মিজোরাম যে দুদিন চললো ওনাকে দেখলাম না তো, এখন কেন বীরেন সিং পদত্যাগ করলো। আজকে দেখলাম মিজোরাম মানে মণিপুরে বীরেন সিং কেন পদত্যাগ করলো, মণিপুরের সিএম। আজকে দেখলাম মিজোরামে বিশাল আগ্নেয়াস্ত্র সহ আতঙ্কবাদী ধরা পড়েছে, মিজোরামের স্পেশাল পুলিশ টিমের আছে। আমাদের রাজ্যে যে প্রতিদিন কোটি কোটি টাকা কাজা ধরা পড়ছে, বিভিন্ন পুলিশের সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, এগুলিও একটু ওনাকে বলে দিয়েন যে কেন্দ্রে গিয়ে আলাপ করতে পারবে। ওনার কোনো দোষ নেই,
উনি তো মুখপাত্রের মতন। কারণ দেখবেন একটা যদি মানে 100 কোটি টাকার কোনো কাজ আছে দেখবেন মোদি মোদি মোদি, রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আরে রাজ্য সরকার তো জনগণ তো মুখ্যমন্ত্রী বানায় রাজ্যের উন্নয়নের জন্য, কেন্দ্রের তো আলাদা। কেন্দ্র রাজ্য আমাদের তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। শুধু মোদি 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 তো কতগুলা। देश की हर प्रांतों को उन्होंने मौका दिया है, हर प्रांतों को साथ लिया है। ऐसा कोई प्रांत नहीं, लद्दाख से लेकर आप पुडुचेरी तक और अरुणाचल से लेकर आप गुजरात तक, किसी भी ऐसा प्रांत नहीं है जिसको विकास की परिकल्पना से नहीं जोड़ा। हर वर्गों को जैसे जोड़ा है, सबका साथ सबका विकास, इंक्लूसिव जो है, हमारे युवा है, महिला है, किसान है, गरीब है, तो सभी को साथ लेकर देश को आगे बढ़ाने के लिए जो शक्तिशाली मोदी जी ने नेतृत्व दी है, इसके वजह से आज दुनिया में हिंदुस्तान का अपना पहचान बन चुका है और दुनिया ने हिंदुस्तान की तरफ देखने लगा है। पहले विश्व भर में कभी भी हिंदुस्तान के बारे में इतना चर्चा नहीं होता था, लेकिन आप मोदी जी की कुशल नेतृत्व ने, मोदी जी के सफल नेतृत्व ने, विजनरी लीडरशिप ने आज दुनिया को यह साबित किया है, इंडिया इज द फास्टेस्ट ग्रोइंग लार्ज इकोनॉमी इन द वर्ल्ड। और इसलिए हमारा ऐसी आत्मविश्वास है और इसी इंफ्रास्ट्रक्चर, कम्युनिकेशन, कनेक्टिविटी, तो इसके वजह से आज हम लोगों ने ये लक्ष्य तय करने के लिए हम सक्षम बने कि अगली 5 साल के अंदर हम दुनिया की तीसरी बड़ी अर्थव्यवस्था बनेंगे। साथ साथ में मिडिल क्लास, ये बहुत बड़ा एक लार्ज सेक्शन है हमारे आबादी की, और मिडिल क्लास को भी आगे बढ़ाने के लिए जो भी व्यवस्था की है, इसे आप लोगों ने खुद देखी है कि इस बार बजट में जो टैक्स स्लैब, नील टैक्स के लिए 12 लाख तक राहत दी गई है। यानी कि 12 लाख इनकम जो एक साल में जो व्यक्ति करेंगे उसको टैक्स देना नहीं पड़ेगा। तो इससे 5 करोड़ 65 लाख लोगों को राहत मिलेगा और उनकी कंजम्पशन कैपेसिटी 3.3 लाख करोड़ तक बढ़ेगा। और साथ साथ में फार्मर्स के लिए आपने बजट में देखा है कि देश के अंदर जिस जिले में उत्पादन कम होते हैं अलग अलग कारणों के लिए, उस 100 जिले को इस विषय पर विशेष रूप से प्रमुखता दी जाएगी और किसानों के लिए सभी सॉइल टेस्ट से लेकर इरिगेशन से लेकर सभी व्यवस्था खड़ा की जाएगी, जिससे उनको भी अलग अलग देश के जिले के साथ उत्पादन शक्ति बढ़ाने के लिए मौका मिलेगा। और किसान क्रेडिट कार्ड 7.5 करोड़ लोगों का पास है, उनको भी अपने जो लोन लिमिट पहले 3 लाख तक थे, अभी 5 लाख तक बढ़ाया गया है। और साथ साथ में हमारे आप लोगों ने देखी है कि नॉर्थ ईस्ट में किसानों के लिए हॉर्टिकल्चर, एग्रीकल्चर, ऑल काइंड ऑफ कल्चर्स के लिए 12.5 लाख मेट्रिक टन प्रोडक्शन कैपेसिटी के लिए नामरूप में 4th फर्टिलाइजर प्लांट वहां स्टैब्लिश किया जाएगा। इससे सिर्फ असम का ही
नॉर्थ ईस्ट का ही किसानों के लिए नहीं, पड़ोसी जो देश है, इस पड़ोसी देश के लिए भी ये उत्पादन से भविष्य में हमारी मार्केट की कैपेसिटी बढ़ेगा। साथ साथ में एमएसएमई सेक्टर, आपको मालूम है हमारे देश में जो एमएसएमई सेक्टर है इसमें 4.78 करोड़ रजिस्टर्ड एमएसएमई है, जिससे 20 करोड़ लोगों को रोजगार देने का काम किया है। ये इतना बड़ा एक सेक्टर है जिस सेक्टर की जो प्रोडक्शन ये सिर्फ नेशनल मार्केट के लिए नहीं, दुनिया के मार्केट में जगह बनाने का काम करता है। तो इतने बड़े सेक्टर को आगे बढ़ाने के लिए, देश को आत्मनिर्भर बनाने के लिए, मेक इन इंडिया प्रोग्राम को प्रोत्साहित करने के लिए इस बजट में उनके लिए पहले जो 5 करोड़ तक क्रेडिट गारंटी देने का जो व्यवस्था था उसको आप 10 करोड़ तक बढ़ाया गया है। यानी कि एमएसएमई सेक्टर जो छोटा छोटा हमारी इंडस्ट्री है, इस इंडस्ट्रियों को अगर बढ़वा दे तो उनमें रोजगार भी दिया देने का शक्ति बढ़ता है। साथ साथ में अलग अलग हमारे आइटम का मैन्युफैक्चरिंग होती है, जिस आइटम सिर्फ देश में ही नहीं दुनिया के बाजार में भी एक अलग सा अपना जगह बनाने का काम करता है। उसी हिसाब से हमारे एसटी एससी जो वुमेन जो पहली बार के लिए एंटरप्रेन्योरशिप बनना चाहते हैं, उनके लिए भी 2 करोड़ तक टर्म लोन देने का व्यवस्था रखा गया है। 2 करोड़ तक एसटी एससी का जो भी महिला एंटरप्रेन्योरशिप बनना चाहते हैं तो उनके लिए ये टर्म लोन 2 करोड़ तक देने का व्यवस्था रखा गया है। साथ साथ में हमारे ये जो फुटवेयर जो है, ये फुटवेयर जो लेदर फैक्ट्री है, इस लेदर फैक्ट्री का जो मार्केट विदेश में बहुत बड़ा मार्केट है, उसको भी आगे दिनों में आगे बढ़ाने के लिए वहां विशेष रूप से सरकार की तरफ से कदम उठाया जाएगा, जिससे 22 लाख लोगों को रोजगार मिलेगा। और साथ साथ में हमारे आर्टिफिशियल इंटेलिजेंस के लिए, युवाओं के लिए, आप सबको मालूम है आज दुनिया में आर्टिफिशियल इंटेलिजेंस के द्वारा जो विकास के रास्ते पर कदम उठाने के लिए जो भी अलग अलग देश ने निर्णय ली है और आर्टिफिशियल इंटेलिजेंस को जिस हिसाब से बढ़ावा दी गई है और युवा को इस विषय पर विशेष सुविधा उपलब्ध करने के लिए एक इंस्टीट्यूट बनाया जाएगा, सेंटर ऑफ एक्सीलेंस, 500 करोड़ लागत से। और आप सबको मालूम है कि मैरीटाइम डेवलपमेंट फंड 25,000 करोड़, यानी कि इस फंड के जरिए भविष्य में हमारा मैरीटाइम 1,000 करोड़, यानी कि इस फंड के जरिए भविष्य में हमारा मैरीटाइम इंडस्ट्री को बढ़ावा मिलेगा। देश के अंदर ही जहाज बनेगा, जहाज रिपेयर होगा, जहाज को ब्रेक भी करेगा। यानी कि इस सेक्टर में দেখুন স্কুলগুলিকে বন্ধ করে দিল, বিলকুল 3 মাস আগে স্কুল বন্ধ করে দিল। তারপরে এই যে 12 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে, কোনো রাজ্যে অশিক্ষিত লোক কত আছে আমরা বলুন, তাদের কি লাভ হবে? সরকার তাদের ইনকাম বেশি, তাদের লাভ হবে। তাহলে সাধারণ মানুষ কি লাভ হলো? স্কুলগুলি বন্ধ, চাকরি বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ। কয়টা হসপিটাল বানাইছে বিজেপি আয়া, যাওয়া মেট্রো হসপিটাল, সরকারি হসপিটাল, এখানে পর্যন্ত প্রাইভেট হসপিটাল দিচ্ছে। বিএম হসপিটাল, জিবি হসপিটাল, এইগুলো প্রাইভেট হয়ে গেছে।
এদের মিথ্যা কথা ছাড়া এদের মানে ভারতবর্ষ মানে অকালে শেষ করতেছে। ভারতবর্ষ এত সুন্দর ভারতবর্ষ ধরার জন্য ভারতবর্ষটা এই আজকে ব্রাহ্মণ এবং এই মনোবাদীরা দেশটা শেষ করে দিয়েছে। নিজেরা স্বার্থ 100% করতেছে আর আমরা ধ্বংস করে দিয়েছে ভারতবাসীকে। গপ মারা। নমস্কার দাদা। इस सेक्टर में पहले हम दुनिया के प्रमुख देश की सूची में थे नहीं, और अब परम आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में मैरीटाइम सेक्टर को बढ़ावा देने के लिए पिछले 10 साल में जो कदम उठाए गए, इसके वजह से आज आप लोगों ने देखा है इस सेक्टर में अलग अलग वर्टिकल में अपना दुनिया में जगह बनाने का काम किया है, और इससे बहुत लाखों से अधिक रोजगार मिलते हैं। तो अगले दिनों में यही लक्ष्य है कि हमारे ये 25,000 करोड़ का जो मैरीटाइम डेवलपमेंट फंड के जरिए हम चाहते हैं कि 1.5 लाख फॉरेन इन्वेस्टमेंट, डायरेक्ट इन्वेस्टमेंट और अलग अलग सेक्टर से इन्वेस्टमेंट हो। That is why we are like developing jetties, particularly through Gomti rivers, will connect Bay of Bengal. Okay, it will not only restrict to Bangladesh, but through Bangladesh will connect Calcutta, will connect Paradip, will connect Visakhapatnam, will connect Situ even. So because we want to give global connectivity, because Tripura is a very, very important fertile state in the country, and Tripura has the ability to produce a lot of goods which has create the global market for the country. So this initiative is on. I just want to cross check. While speaking on the MSME sector, you said that 4.28 crore registered MSME workers, organizations, have given employment to 20 crore people. Is that right, sir? This is the figure. Total number of MSME is 4.78 crore. Yeah, across the country. And it has given employment to 20 crore. 20 crore, yeah. So the budgetary Okay. proposal, one last question. Yeah. The budget proposal has obviously, we have seen, congratulatory rallies coming in Tripura and other parts of the country. The opposition, CPIM, which is the prime opposition in Tripura now, they have come up with an alternative proposal on the left front, collective of the left parties. They said that the budget is, having new direction for the middle class, of course, but it will create a revenue deficit. And their proposal is to impose a 4% additional tax on the big corporate houses. How do you accept? It is below 5. It is below 5. We are maintaining because of the fiscal reforms. Whatever, you have seen how GST has brought transparency in the entire taxation system. Earlier, there was Inspector Raj during their time. Okay, thank you. এইগুলো বিবেচনা না করি আমরা, যদিও কোনো চিন্তার কারণ নেই, তার কারণ এখানে যত মানুষ এসছেন, আরো যত মানুষ আসেননি সারা ত্রিপুরা রাজ্যে, যারা বাড়ি ঘরে আছেন, এক এক করে বলে দিয়ে যায় বেনিফিট কি কি পায়। যাদববাবু বলে দিয়েছেন ফ্রি চাউল, নরেন্দ্র মোদীজির দান। যারা পশু পাখি কিংবা শুকর গো মাতা এগুলো পালন করেন, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সরকার। এবং মৎস্য ব্যবসা যারা করেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছেন মৎস্য চাষের বেনিফিটের জন্য। যারা কৃষি কাজ করেন, সার ন্যায্য মূল্যের যে জিনিসপত্রের যন্ত্রপাতি সব দিচ্ছেন সরকার, অনেক ভর্তুকি মূল্যে। ট্র্যাক্টর বলুন, তারপরে জলের মোটর বলুন, সব দিচ্ছে সরকার। আর আমাদের গরিব মানুষের ঘর, শৌচালয়, বিদ্যুৎ, ভাতা, এবার কিষাণ সম্মান নিধি ভাতা আপনারা শুনেছেন কত হবে, শুনেছেন কত হচ্ছে, এবার বাজেটে শুনেছেন, ওই যে বাবা জিনিসটা শুনতেন না, তৃতীয় কানে কানে ডুবে বুঝাতে। এতদিন পেতেন কিষাণ সম্মান নিধি ভাতা বছরে কত, এবার নরেন্দ্র মোদী বাজেটে আগামী দিন কিষাণ সম্মান নিধি ভাতা হচ্ছে জানেন কত? 12,000 কাজ করবেন, একটা কাজ করবেন। একজন ধর্মীয় গুরু বাবা ফরিস্তা সাহেব বসে আছেন আগরতলা,
ওনার কাছে টাকা মাটি টাকা। উনি কিন্তু 6 কামরার ফ্ল্যাট নিয়েছেন আমাদের মানিক বাবু থেকে, মুখ্যমন্ত্রী থেকে। উনি কিন্তু ইনোভা গাড়ি ছাড়া চলেন না। ওনার কিন্তু আবার 2-3টা সিকিউরিটি লাগে। তিনি কিন্তু গরিবের নেতা। চিনছেন নি কে? বাহ, ধন্যবাদ, মানিক সরকার ক্লাস। এই যে কিষাণ সম্মান নিধি 12,000 টাকা বের হইব যে, ওনার জন্য একটা ভাতা স্যাংশন করে দিয়ে আপনারা সবাই মিলিয়া। উনি ওনার ঘর নাই, সাংবাদিক আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, উনি খান কিভাবে, চলেন কিভাবে, পিনপিনা কাপড় পরেন কিভাবে? এ হচ্ছে বাটপা। জিতেন চৌধুরী মানিক সঙ্গে বাটপার নাম্বার 1, জিতেন চৌধুরী হচ্ছেন বাটপার নাম্বার 2। আমি জানি, কিন্তু আমি পদ এবং গোপনীয়তার শপথ নিয়েছি, আমি বলতে পারবো না। পদ এবং গোপনীয়তার শপথ নেওয়ার কারণে বলতে পারবো না। কিন্তু ওনার যে ডিমান্ড, ওনার যে চাহিদা, আম্বানিকে পিছনে ফেলে দেবে। এই হচ্ছে কমিউনিস্ট পার্টি। আর আমার কাজের লোক বলেছে কি, স্প্রিংওয়ালা বাড়ি যাদব আমার কানে কানে বলে, উনি যখন সিপিএম করতেন, যেটা আপনি তাদের সরছেন চালাইছেন, তাদের বাড়ি স্প্রিংওয়ালা। তবে কাজের লোক রেফারেন্স একটা কথা বলি, আগামী দিন জুড়ি নদী ফেলে দেবে সিপিএম কে আমি সমর্থন করি। সেই কারণে আগামী ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে আমরা জুড়ি নদী পরিষ্কার করা শুরু করছি, ধর্মনগর পৌরসভা এবং বাংলার নাগরিকরা মিলে। নমস্কার, কে বলছেন? আজকের যে প্রোগ্রামটা আর কালকে পরশুর যে প্রোগ্রামটা, কত রিপ্লাই, আজকে তো রিপ্লাই নেই একদম। এটাকে বলার যে আমরা যারা কথা বলি প্রতিনিয়ত আপনাদের সাথে, আপনাদের মাধ্যম ব্যবহার করে, তো এখানে এটাই বোঝার মানে ব্যাপার আর কি, যে কালকে পরশু যে 2টা টপিক নিয়ে আপনারা পাশাপাশি 2টা টপিক নিয়ে কথাবার্তা বললে বা আপনাদের কথা বলার সুযোগ করে দিলেন, এই সুযোগটা কিন্তু আজকেও দিলেন, কিন্তু সেখানে আজকে কথা বলার কেউ নেই। এখান থেকে বোঝা যায় বাজেট। এটাই বলার ছিল স্যার। নিজেরাই বলে দেবো বলে আর না। এত সুযোগ সুবিধা মানুষের, ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলুন, কর্মচারীদের ক্ষেত্রে বলুন, সুযোগে সুযোগ, সুযোগে সুযোগ, সুযোগে সুযোগ। এবং কোথায় পাবেন এবার প্রধানমন্ত্রী? স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে কথা বলেন, পরীক্ষা পে চর্চা। কোথায় পাবেন এবার প্রধানমন্ত্রী? মাসে একবার ভারতবর্ষের সমস্ত আমজনতার সঙ্গে কথা বলেন। কোথায় পাবেন এবার প্রধানমন্ত্রী? ফ্রান্সে গিয়ে ওনার কি কথা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে খবর রেখেছেন কেউ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন তিনি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান পৃথিবীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, তার ফলস অ্যাপ্লিকেশন হচ্ছে, সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছে। আর এখানে এসে ওই যে মানিক সরকার, জিতেন চৌধুরী, আমি একটা প্রশ্ন করি এবার আপনাদেরকে, আপনাদের চেহারা থেকে বোঝা যায় এখানে অনেক নিম্ন আয়ের মানুষ আছেন আপনারা, নিম্ন আয়ের মানুষ আছেন আপনারা। তিনি কি হিন্দু কি মুসলমান? প্রায় জিতেন চৌধুরী বলে, মানিক সরকার বলে, গ্রাম শহরে কাজ নাই, খাদ্য নাই, মানুষ অভাবে দিন কাটাচ্ছে। একটা দিনে প্রতিদিন পেট ভরা আহার পান না, এমন কোন অভিজ্ঞতা আপনাদের আছে এই 7 বছরে যে ওই পরিবারটা প্রতিদিন 2 বেলা আহার করতে পারে না? তার ভীষণ অভাব থাকলে আমাকে বলুন, আমাদের মঞ্চের নেতৃত্বকে বলুন, তার ব্যবস্থা আমরা করে দেবো। আছে আপনাদের জানার মতন আপনাদের এলাকায় যে ওই পরিবারটা না খেয়ে থাকে, খেতে পায় না, রোজগার নাই, আছে? তাহলে যারা এই কথা বলে মানিক সরকার, জিতেন চৌধুরী, গ্রাম শহরে কাজ নাই, খাদ্য নেই, জল নাই, তারা বাটপার না হাউকার? আপনারা বলেন, আরো জোরে করছে, বাটপার না হাউকার? বাটপার। এখানে বাটপারের দল। আফসোস, বহুত বহুত আফসোস, 25 বছর শুধু মানুষের তালু হাতে চলে গেল, তালু হাতে চলে গেল। না দিতে পারলো ঘর, না দিতে পারলো পেট ভরা আহার, না দিতে পারলো তৃষ্ণার জল, না দিতে পারলো অন্ধকারের বিদ্যুৎ, না দিতে পারলো শান্তিপূর্ণ অবস্থান, শুধু উল্টো পাল্টা কথা বলে বিভ্রান্তিমূলক প্রচার করে মানুষের জীবন শেষ করে দিয়েছে। বন্ধুগণ,
আমি একটু অন্য প্রসঙ্গে যাই। শুনেছেন আপনারা আমার সম্পর্কে, একটা রাজনৈতিক নেতৃত্বের তার জীবনের সবচেয়ে বড় কি লাগে? আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য এবং অবশ্যই রাজ্যের বিভিন্ন স্তরের নেতৃত্বের প্রতিক্রিয়ার কিছুটা অংশ শুনলেন। সেদিক থেকে বাজেট ইস্যুতে বিজেপি ময়দানে, আপনারা প্রত্যেকে জানেন বামেরও পাল্টা কর্মসূচি নিয়েছে 5টি বাম দল। আগামী 14 ফেব্রুয়ারি তা শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচিও সংগঠিত করেছে বাম দলগুলো, বাম সংগঠন, এবং বিজেপিও কর্মসূচি সংগঠিত করেছে মণ্ডলে। চলছে জেলা স্তরে। বলা যেতে পারে বাজেট ইস্যুতে শাসক বিরোধী ময়দানে, কংগ্রেসও ইস্যুতে ময়দানমুখী। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আর অনেক বিষয় থাকবে, আর অনেক কথা থাকবে, নজর রাখবেন PB24 এর পর্দায়। আজ এই পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।